প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাইম্যাক্স ইংলিশ প্রাইভেট হোমের পক্ষ থেকে আমি আল মামুন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি কবিতা নিয়ে লেকচারে। আজকের লেকচারটা আমি তৈরি করছি আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটা নিয়ে। এই কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তো এই কবিতা সম্পর্কে যদি বলতে চাই, এই কবিতাটা একটি লিরিক্যাল পোয়েম যেটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন। এটা তার অনেকগুলো যে বিখ্যাত যে কবিতাগুলো তার ভেতরে একটি, এবং এটা তিনি 1802 সালের 15 এপ্রিলে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে লিখেছিলেন, যখন তিনি এবং তার বোন যার নাম হচ্ছে ডরোথি, এই দুইজন একটি বে বা লেকের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবং সেখানে অসংখ্য ড্যাফোডিল ফুল দেখে আনন্দিত হয়ে এই কবিতাটি তিনি লিখেছিলেন পরবর্তীতে। তো দেখি আমরা কবিতাটাতে কি বলছে কবি সেটা সম্পর্কে জেনে আসি। ওকে, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এখানে ওয়ান্ডার্ড বলতে ঘুরে বেড়ানো বা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। তো এখানে যেটা বলছে, আই ওয়ান্ডার্ড লোনলি, আমি ঘুরে বেড়াচ্ছিলাম একাকী, অ্যাজ এ ক্লাউড, মেঘের মতো। এই কবিতাটার অনেকটাই প্রথম অংশটা মূলত পাস্ট টেন্সে করা। তো এখানে যেটা আছে যে আই ওয়ান্ডার্ড, আমি ঘুরে বেড়াচ্ছিলাম, লোনলি, একাকী, অ্যাজ এ ক্লাউড, অর্থাৎ আমি মেঘের মতো একা ঘুরে বেড়াচ্ছিলাম। অর্থাৎ মেঘ যেমন একা একা আকাশে ঘুরে বেড়ায়, ঠিক সেরকমই কবিও একটা সময় একাকী ঘুরে বেড়াচ্ছিল। দ্যাট ফ্লোরস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস। এবং ওই সময়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম কোন দিক দিয়ে? ঘুরে বেড়াচ্ছিলাম, এই ও ই আর এর মানে হচ্ছে ওভার, ওভারের কন্ট্রাকশনটাই হচ্ছে ও ই আর করা আছে। ভেল মানে উপত্যকা, হিলস মানে পাহাড়। দ্যাট ফ্লোট, ফ্লোট মানে ভেসে বেড়ানো বা ভেসে যাওয়া। তো এখানে যেটা বলছে যে কবি এখানে একাকী ঘুরে বেড়াচ্ছিলাম, এবং সেই সময়টাতে আমি ঘুরে বেড়াচ্ছিলাম কোন দিক দিয়ে? পাহাড় এবং উপত্যকার মধ্য দিয়ে। হোয়েন, যখন, অল অ্যাট ওয়ান্স, হঠাৎই, আই স এ ক্রাউড, আমি একটি জনতা দেখতে পেলাম। এখানে যে ক্রাউড বলতে, জনতা বলতে একটা সংখ্যাকে বোঝাচ্ছে, যে আমি একটা অসংখ্য কিছু একটা দেখলাম। কি দেখলাম? এ হোস্ট, একটি দল। কিসের দল? অফ গোল্ডেন ড্যাফোডিলস, অর্থাৎ সোনালী রঙের ড্যাফোডিল ফুলের একটি দলকে, একটি ক্রাউডকে আমি দেখলাম হঠাৎই। অর্থাৎ যে সময়টাতে আমি ঘুরে বেড়াচ্ছিলাম পাহাড় এবং উপত্যকার মধ্যে দিয়ে, সেই সময় হঠাৎই একটি দলকে দেখতে পেলাম। সেই দলটা কিসের? গোল্ডেন ড্যাফোডিল ফুলের। অর্থাৎ ড্যাফোডিল ফুলের যে কালারটা হয় গোল্ডেন কালার, সেই কালারটাকে এখানে বলছে। এবং এটা কোথায় দেখলো তিনি? বিসাইড দ্য লেক, লেকের পাশে। বিনিথ দ্য ট্রিজ, অর্থাৎ গাছের নিচে। এই যে ড্যাফোডিল ফুলটা তিনি দেখলেন, তিনি লেকের পাশে সেই ফুলগুলোকে দেখলেন, এবং যেগুলো গাছের নিচেও ছিল। কেমনভাবে সেগুলো দেখলেন, কি অবস্থায় তাদেরকে দেখলেন? ফ্ল্যাটারিং, যেন উড়ছিল বা নড়াচড়া করছিল। অ্যান্ড ডান্সিং, এবং নাচানাচি করছিল। ইন দ্য ব্রিজ, মৃদু মন্দ বাতাসে, অর্থাৎ হালকা বাতাসে এই ফুলগুলো যেন নড়াচড়া করছিল এবং নাচানাচি করছিল। তাহলে এই 6 লাইনের যে মূল কথা, সেটা হচ্ছে কবিতার নিজের কথা বলছে, যে আমি যখন মেঘের মতো একাকিত্বে বা একাকী ঘুরে বেড়াচ্ছিলাম কোন দিক দিয়ে? উপত্যকা এবং পাহাড়ের ভেতর দিয়ে। হঠাৎ আমি দেখলাম একদল সোনালী কালারের ড্যাফোডিল ফুল। কোথায় দেখলাম? সেটা হচ্ছে লেকের পাশে, গাছের নিচে, যেগুলো উড়ছিল এবং নাচানাচি করছিল বাতাসে। এরপর দ্বিতীয় স্ট্যান্জাতে যেটা বলছে, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, অর্থাৎ কন্টিনিউয়াসভাবে, একইভাবে এইগুলো চকচক করছিল। কেমন ভাবে বা কিসের মতো?
যেমন করে স্টার অর্থাৎ নক্ষত্র বা তারাগুলো যেমন শাইন করে, চকচক করে, অ্যান্ড টুইঙ্কেল এবং মিটমিট করে অন দ্য মিল্কওয়ে অর্থাৎ ছায়াপথে। ছায়াপথে যেমনভাবে তারা বা নক্ষত্র মিটমিট করে এবং চকচক করে, তেমনভাবেই প্রতিনিয়ত অর্থাৎ অবিরামভাবে কি হচ্ছিল, দে দে বলতে এখানে মূলত ড্যাফোডিল ফুলগুলিকে বোঝাচ্ছে। দে স্ট্রেস তারা ছড়িয়েছিল বা অনেক মানে অনেক দূর পর্যন্ত ছিল, ইন নেভার এন্ডিং লাইন মনে হচ্ছিল যেন একটি কখনো শেষ হবে না এমন একটি লাইনে তারা ছড়িয়েছিল। কোন দিক দিয়ে ছড়িয়েছিল? অ্যালং দ্য মার্জিন অফ এ বে। বে বলতে এখানে লেক, যদিও বে বলতে সাধারণত উপসাগর বোঝায়, কিন্তু এইখানে বে বলতে লেক, অর্থাৎ তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল একেবারে দীর্ঘ একটি লাইনে লেকের ঠিক কিনারা দিয়ে। মার্জিন বলতে এখানে কিনারা। তো এখানে যেটা বলতেছে যে ছায়াপথে যেমন ভাবে অসংখ্য তারা নক্ষত্ররা মিটমিট করে জ্বলতে থাকে এবং সেই লাইনটাও যেন শেষ হয় না, বা তাদের জ্বলা মিটমিট করে জ্বলাটাও যেমন শেষ হয় না, ঠিক তেমন ভাবেই এই ফুলগুলোও একটানা অনেক দীর্ঘ লাইন ধরে বিছিয়ে যেন ছিল, এবং সে লাইনটা ছিল লেকের ঠিক কিনারা দিয়ে। এবার কবি বলতেছে একটি এখানে উনি কিছু ফিগার অফ স্পিচের ব্যবহার করেছেন। ফিগার অফ স্পিচ কি আমি পরবর্তীতে অন্য কোনো এক টিউটোরিয়ালে এগুলো উল্লেখ করব, অন্য কোনো এক ভিডিওতে এগুলো উল্লেখ করব। তো আজকে এটা জেনে রাখো যে এই যে 10,000 এগুলাকে অতি মানে অসংখ্য বোঝাতে তিনি এখানে ব্যবহার করেছেন। তো তিনি এবারে বলছেন যে এই যে অনেক জায়গা জুড়ে বা লম্বা লাইন জুড়ে লেকের ধার দিয়ে যেগুলো বিছিয়ে আছে, সেটাকে তিনি একটু সংখ্যায় নিয়ে আসতেছেন। বলতেছেন 10,000 স, 10,000 দেখলাম অ্যাট এ গ্ল্যান্স, আমি এক দৃষ্টিতে দেখলাম 10,000। 10,000 বলতে এখানে অসংখ্য, যেগুলো গোনা যাবে না এমন। বলছে 10,000 দেখলাম আমি এক দৃষ্টিতে, টোজিং দিয়ার হেডস তাদের মাথা উঁচু করে, ইন স্প্রাইটলি ড্যান্স অর্থাৎ খুব আনন্দের সহিত নাচানাচি করছিল বা নাচছিল। এরকম 10,000 আমি এক দৃষ্টিতে দেখলাম, অর্থাৎ যতদূর চোখ যায় আমি এক দৃষ্টিতে প্রায় 10,000 ফুল দেখলাম। তাহলে এই চারটা লাইনের মূল কথা হচ্ছে, কবি এখানে যেটা বলতেছেন যে মিল্কি ওয়ে অর্থাৎ আকাশের ছায়াপথে যেমন অসংখ্য তারারা মিটমিট করে কন্টিনিউয়াসলি, তেমনি আমি এই সোনালি কালারের গোল্ডেন ফুলগুলোকেও দেখলাম ঠিক লেকের ধার দিয়ে অনেক দূর পর্যন্ত তারা ছড়িয়ে ছিটিয়ে আছে বা বিছিয়ে আছে, এবং তাদের সংখ্যাটা প্রায় 10,000 আমি এক দৃষ্টিতে দেখলাম, এবং দেখলাম যে তারা তাদের মাথা উঁচু করে আনন্দের সঙ্গে নাচানাচি করছে। এরপরে পরের স্ট্যাঞ্জাতে এসে দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড, এই ওয়েভ বলতে পানির যে ঢেউ, অর্থাৎ ছোট ছোট যে ঢেউগুলো সেগুলোর কথা বলছে, যে দ্য ওয়েভস ঢেউগুলো, বিসাইড দেম তাদের পাশে, ডান্সড নৃত্য করছিল বা নাচ করছিল। বাট দে ডিড বাট দে আউটডিড, কিন্তু তারা বেশি করছিল দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। আচ্ছা, এই যে ছোট ছোট ঢেউগুলো তাদের পাশে নাচানাচি করছিল, কবি এখানে বলছেন সেই ঢেউগুলোর চাইতেও, বাট দে আউটডিড, কিন্তু তারা আরো বেশি করছিল দ্য স্পার্কলিং ওয়েভস অর্থাৎ চকচকে এই ঢেউগুলোর চেয়ে, ইন গ্লি আনন্দে। অর্থাৎ এখানে যে ছোট ছোট ঢেউগুলো আনন্দে নাচানাচি করছে, তাদের চাইতেও বেশি আনন্দে এই ফুলগুলো নাচানাচি করছিল। এমন পরিস্থিতিতে কবি কি বলতেছেন যে এ পোয়েট একটা কবি কুড নট বাট বি গে, অর্থাৎ এরকম একটি পরিস্থিতিতে কোনো কবি আনন্দিত না হয়ে পারে না। এই গে বলতে এখানে আনন্দিত হওয়া। বলছে এরকম একটি পরিস্থিতিতে বা এরকম একটি দৃশ্য দেখে কোনো কবি আনন্দিত না হয়ে পারে না।
ইন সাস এ জোকান্ট কোম্পানি, এরকম একটি আনন্দময় বা আনন্দ দিতে পারে এরকম একটি সঙ্গী পেয়ে কোনো কবি আনন্দিত না হয়ে পারে না। কোম্পানি বলতে সঙ্গী, জোকান্ট বলতে এখানে আনন্দিত বা মজাদার এরকম কিছু। আচ্ছা, এর পরের দুই লাইনে বলছে যে আই গেস্ট, আমি তাকিয়ে থাকলাম, অ্যান্ড গেস্ট, এবং আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, বাট লিটিল থট, কিন্তু খুব সামান্য চিন্তা করলাম। এবার কি চিন্তা করলো? হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রড, বলতেছে তারা কি সম্পদই না আমার কাছে নিয়ে এসেছে, বা আমি তাদের ভেতরে কতটা না আনন্দ, বা আমার জন্য তারা যে কত বড় একটি সম্পদ নিয়ে এসেছে সেই বিষয়টা নিয়ে সে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থেকে একটু চিন্তা করলো। তো এই চারটে লাইনে যেটা বলতেছে কবি, যে এই যে ফুলগুলো নাচানাচি করছে তাদের সাথে আহ, যে লেকের পানির যে ঢেউ, ছোট ছোট ঢেউগুলো, তারাও যেন নাচানাচি করছে, কিন্তু এই ঢেউগুলোর চাইতেও আরো বেশি নাচানাচি করছে এই ফুলগুলো আনন্দিত হয়ে। এবং এই ধরনের একটি কোম্পানি অর্থাৎ জোকান্ট কোম্পানি মজাদার সঙ্গী পেয়ে কোনো কবি আনন্দিত না হয়ে পারে না। তারপরে কি করলো কবি, যে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম এবং একটু চিন্তা করলাম যে কত বড়ই না সম্পদ, বা কত বড় একটা উপহার তারা আমার জন্য নিয়ে এসেছে। এবার নিচের এইটুকুতে আমরা বুঝতে পারবো যে ফুলগুলো কত বড় সম্পদ কবির জন্য নিয়ে এসেছিল, বা উপহার কবির জন্য নিয়ে এসেছিল। আচ্ছা, শেষের স্ট্যান্ডাতে কবি যেটা বলছে, ফর অফট, এই অফট বলতে এখানে ওফেন, ওফেন মানে প্রায়, এই প্রায় বা ওফেনের সংক্ষিপ্ত হচ্ছে অফট। কবি বলতেছে ফর অফট, প্রায়, হোয়েন অন মাই কোস আই লাই, বলতেছে প্রায় যখন আমি আমার কোসে শুয়ে থাকি, এই কোস বলতে এখানে ইজি চেয়ার, ইজি চেয়ার যেগুলো সেগুলোকে বলা হচ্ছে কোস। অর্থাৎ প্রায় যখন আমি আমার কোসের ওপরে শুয়ে থাকি, ইন ভ্যাকান্ট অর্থাৎ শূন্য মনে, বা ওই সময় কোনো চিন্তা ভাবনা থাকে না এরকম অবস্থায়, অর ইন প্যাসিভ মুড, অথবা একটি নিষ্ক্রিয় মনে, মানে অলসভাবে বা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে যখন কবি তার কোচের ওপরে শুয়ে থাকে, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, বলতে তখন তারা আমার অন্তর্চক্ষুতে বা মনের ভেতরে ফ্ল্যাশ করে, বা তারা ভেসে ওঠে, বা তাদেরকে যেন আমি দেখতে পাই। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, এবং যে দেখাটা বা তখন যে আমি তাদেরকে দেখতে পাই, এটা হলো আমার একাকিত্বের, সলিটিউড বলতে একাকিত্ব, ব্লিস মানে আশীর্বাদ, বলতেছে আমার এই একাকিত্বের আশীর্বাদ। শেষে বলতেছে শেষের দুই লাইনে, অ্যান্ড দেন মাই হার্ট, এবং তখন আমার হৃদয়, উইথ প্লেজার ফিলস, তখন আমার হৃদয়, ফিলস মানে ভরে ওঠে, প্লেজার আনন্দে, অ্যান্ড ডান্সড উইথ দ্য ড্যাফোডিলস, এবং মনে মনেই যেন আমার হৃদয়টাও ওই ড্যাফোডিল ফুলগুলোর সঙ্গে নাচতে শুরু করে। অর্থাৎ শেষের এইটাতে বলতেছে কবি যে প্রায় যখন আমি আমার কোচে অর্থাৎ ইজি চেয়ারে শূন্য অথবা প্যাসিভ বা দুঃখিত মনে বা একাকিত্ব নিয়ে বসে থাকি, এমন সময় ওই ফুলগুলো বা ওই দৃশ্যটা আমার মনের মধ্যে ভেসে ওঠে, এবং যেটা একাকিত্বের আশীর্বাদ হিসেবে চলে আসে। এবং তারা তখন কি করে, তারা কবির মনটাকে আনন্দে ভরে দেয়, এবং কবির মনও তাদের সঙ্গে যেন নাচতে শুরু করে। তো এই হলো কবিতাটির মূল কথা, এবং এইখানে কিছু ওয়ার্ড মিনিং যেগুলো আহ, গুরুত্বপূর্ণ সেগুলোর ক্ষেত্রে যদি বলি, ওয়ান্ডার্ড বলতে ঘুরে বেড়ানো, লোনলি একাকিত্ব, ফ্লোট মানে ভেসে বেড়ানো, ওয়ার বলতে এখানে ওভার, ভেল মানে উপত্যকা, হিল মানে পাহাড়, অ্যাট অল অ্যাট ওয়ান্স মানে যখনই, ক্রাউড মানে জনতা বা দল, হোস্ট মানে এখানে দল, গোল্ডেন ড্যাফোডিল মানে সোনালী কালারের ড্যাফোডিল, ড্যাফোডিল একটি ফুল এবং এই ফুলের কালার হয় হচ্ছে সোনালী কালার, বিসাইড মানে এখানে পাশে, লেক মানে লেক, বিনিথ মানে নিচে, এবং ট্রিস মানে গাছ, ফ্লাটারিং মানে দুলতে থাকা,
ড্যান্সিং মানে নাচানাচি করা, ব্রিজ মানে এখানে মৃদু বাতাস, কন্টিনিউয়াস মানে অবিরামভাবে, শাইন মানে চকচক করা, টুইঙ্কেল মানে মিটমিট করা, মিল্কি ওয়ে বলতে ছায়াপথ, আকাশের যে ছায়াপথ সেটাকে বলা হচ্ছে মিল্কি ওয়ে। দ্য স্ট্রেস বলতে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নেভার এন্ডিং লাইন মানে যে লাইনটা কখনো শেষ হবে না, অর্থাৎ অনেক দূর পর্যন্ত। অ্যালং মানে বরাবর, দ্য মার্জিন বলতে কিনারা, বে বলতে এখানে লেকটাকেই বোঝাচ্ছে। 10,000 বলতে 10,000, অ্যাট এ গ্ল্যান্স বলতে এক দৃষ্টিতে। টোজিং বলতে মাথা উপরের দিকে করে গর্ব ভরে দাঁড়িয়ে থাকা বা নড়াচড়া করা। স্প্রাইটলি মানে আনন্দে। ওয়েভস মানে ঢেউ, বিসাইড মানে পাশে। আউটডিড, আউটডিড বলতে বেশি কিছু করা, অন্যদের চেয়ে বেশি কিছু করা। স্পার্কলিং মানে চকচকে। গ্লি মানে আনন্দ। এ পোয়েট কুড নট বাট এর মানে হচ্ছে না হয়ে পেরেছিল না, বা এটার যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ক্যান নট বাট অর্থাৎ না হয়ে পারে না। গে মানে আনন্দিত হওয়া। জোকান্ট মানে আনন্দিত, বা কোম্পানি মানে সঙ্গী অর্থাৎ উৎফুল্ল বা সঙ্গী। গেস্ট মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। থট মানে চিন্তা, চিন্তা করা। ওয়েলথ মানে সম্পদ বা উপহার বা গিফট। ব্রট মানে নিয়ে আসা, এখানে ব্রিং মানে নিয়ে আসে, ব্রিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট। তো এই সেন্টেন্সটা আছে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সে। ফর ওফট, ওফট বলতে এখানে ওফেন, ওফেনের সংক্ষেপ হচ্ছে ওফট। এরপরে কোস মানে চেয়ার, লাই মানে শুয়ে থাকা। ভ্যাকান্ট মানে শূন্য। প্যাসিভ মানে নিষ্ক্রিয়। মুড মানে মন বা মানসিক অবস্থা। দে ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে মনের ভিতরে ভেসে ওঠা বা চকচক করা। ইনওয়ার্ড আই মানে মনের যে চক্ষু, অন্তর যে চক্ষু সেটা। ব্লিস মানে আশীর্বাদ। সলিটিউড মানে একাকিত্ব। প্লেজার মানে আনন্দ, এবং ফিল মানে ভরে যাওয়া, এবং ড্যাফোডিল সর্বশেষ। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামী দিনে আমি ফিরে আসবো নতুন কোনো টিউটোরিয়াল দিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, লেকচার নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।